বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন মাসিক জবানের সম্পাদক এবং চিন্তক রেজাউল করিম রনি, এবং আমার ডানের বলছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মির্জা গালিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মির্জা গালিব, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেই জন্যে দুজনের সঙ্গেই যে বিষয়টি নিয়ে আলোচনাটা শুরু করতে চাই আমি, সেটা হচ্ছে যে নির্বাচনের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা এবং তার পারিষদ বর্গ থেকে একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে যে তারা হতে পারে 26 জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বলছে যে তারা এই বিষয়টাতে তাদের কাছে অস্পষ্ট মনে পেয়েছে, এবং রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা কাজকর্ম এইসব বিষয় নিয়ে করেন, তাদের ধারণা যে এই ধরনের অনিশ্চয়তা আসলে একটা স্ট্যাবলিশডি সমাজে, রাষ্ট্রে তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতিটা আসলে খুব একটা ঘোলাটে একটা অবস্থার মধ্যেই থেকে যাবে। আপনারা কি মনে করেন? রনি, আপনি যদি শুরু করেন আলোচনা। আমাদের 18 বছর প্রায় কোনো ইলেকশন নাই, ভোট দিতে পারে না মানুষ, এবং ইলেকশন বা ভোট দিতে না পারার কারণেই আপনার ধরেন আমাদের এই যে ফ্যাসিবাদ বলি, যেটা আওয়ামী ফ্যাসিবাদ, যেটা মধ্যে দীর্ঘ সময় বাংলাদেশ ছিল, সেইটার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল। মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারছিল কিন্তু এই ভোটবিহীন নির্বাচনের একটা সংস্কৃতি ডেভেলপ করার মধ্য দিয়ে। আওয়ামী লীগ কিন্তু দেখেন, তার হলো নির্বাচন করার ব্যাপারে কিন্তু তার কোনো অনীহা ছিল না, সে খুব নির্বাচনমুখী দল, কিন্তু সে ভয় পাইতো ভোটকে। এই জন্য বলতেছি, সে একটা গড়ে তুলছিল কি একটা ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন বিএনপি একটা গণতান্ত্রিক পার্টি, এবং গণতান্ত্রিক পার্টির যে আকাঙ্ক্ষা, যে কোনো পার্টিরই, নট অনলি বিএনপি, তারা একটা ইলেকশন চায়, একটা ইলেকশনের মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে তারা তো নির্বাচন চাইবেনি, সেটাই স্বাভাবিক এবং খুবই ন্যায্য কথা এবং খুবই স্বাভাবিক কথা, ডেফিনেটলি। কারণ হলো ধরেন অনেক সময় কিন্তু ধরেন এই পুরা হাসিনা রেজিউমে দেখা গেছে লোকজন কিন্তু বলতো যে বিএনপি কী করতেছে, হ্যাঁ, সে একটা দুর্বার আন্দোলন কেন গড়ে তোলে না, একদম হাসিনাকে কেন সে একদম উৎখাতের জন্য, হ্যাঁ, প্রয়োজনে গেরিলা মুভমেন্ট শুরু করে না কেন। হ্যাঁ, মানুষের কিন্তু হতাশার শেষ ছিল না, এবং ঈদের পরে আন্দোলন হবে। সেক্ষেত্রে বিএনপির পলিটিক্সটা কিন্তু তারা, আমার মনে হয় যারা এই ধরনের চিন্তাভাবনা করতো, তারা ঠিকভাবে রিড করতে পারেন নাই। বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, তার ক্ষমতায় যাওয়ার একমাত্র পদ্ধতি বা ওয়ে হলো একটা ডেমোক্রেটিক প্রসেস, এবং সেটা হলো নির্বাচন। এবং সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট তার থাকে কি না, সেটা তার রাজনীতির উপর নির্ভর করে। তার রাজনীতিটা যদি জনগণ পছন্দ করে, জনগণ তাদের নির্বাচিত করবে, আর যদি না করে তাহলে অন্য অনেক পার্টি আছে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সে ক্ষমতাচ্যুত হবে। তো সেদিক থেকে আপনার ধরেন যে ইলেকশনটাই পলিটিক্যাল পার্টিগুলোর, বা যারা গণতান্ত্রিক রাজনৈতিক পার্টি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের প্রধান দাবি, প্রিন্সিপাল আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক, এটা একটা দিক। আরেকটা হলো যে দেখেন, সংস্কার, তারপর হলো এই ধরনের কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্য দিয়ে পার্টিজান পলিটিক্সকে আন্ডারমাইন করা, বা ধরেন -2 ফর্মুলার, এগুলো কিন্তু অভিজ্ঞতা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর বা পলিটিশিয়ানদের। ফলে সেই কারণে ধরেন, হ্যাঁ, আরেকটা কথা একটু বলা দরকার এখানে। ধরেন এই যে সরকারটা গঠিত হইল, এটা কি সরকার? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা কি? এটা কিন্তু বিএনপির দাবিরই ফসল। আমি শেষ করি। কারণ হইল, বিএনপি কিন্তু প্রায় আপনার এই 11 সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হাসিনা একতরফাভাবে আদালতের কাঁধে বন্দুক রেখে আপনার উঠাই দিল, তখন থেকে কিন্তু তারা বলে আসতেছিল যে অবশ্যই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বা তদারকিকালীন, যে নামেই ডাকেন, এরকম একটা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। তারপরে দেখা গেল এরকম একটা অভ্যুত্থান হলো। ডেফিনেটলি এটা ছাত্র জনতার অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের ম্যান অফ দ্য ম্যাচ আমি এর আগেও বলেছি যে অবশ্যই আপনার ছাত্র জনতা ফ্রন্টলাইনে থেকে ফাইট করেছেন, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট খালেদা জিয়া। কেননা খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে শুধু আপোষহীনই না, এক অর্থে বাংলাদেশের সোভারেন্টি এবং গণতন্ত্রের প্রতীক আকারে, হ্যাঁ, একদম নির্মম নির্যাতন সহ্য করে উনি দাঁড়াইছিলেন। একদিকে ওনার পথ কী ছিল? সামনে 2টা পথ খোলা ছিল, এক হলো মৃত্যু অথবা গণতন্ত্রের বিজয়। তো এটা অশেষ শুকরিয়া যে তিনি বেঁচে আছেন, এবং ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের বিজয় কিন্তু এখনও হয় নাই। সেদিক থেকে বিএনপি
যে এখন যে দাবিটা তুলছে, ফ্যাসিবাদের বিজয় না, ফ্যাসিবাদের পরাজয়, সরি ফ্যাসিবাদের পরাজয় এবং গণতন্ত্রের বিজয় আর কি কথাটা। এবং সেদিক থেকে এখনও আপনার গণতন্ত্রের বিজয় হয়নি সেটা বলতেছি। কারণ হইল গণতন্ত্রের বিজয়ের জন্য জনগণের ম্যান্ডেট পুষ্ট, ম্যান্ডেটের ভিত্তিতে একটা সরকার গঠনের কাজটা এখনও বাকি। সেই জন্য বিএনপি আপনার নির্বাচনের কথা এবং আপনার যত দ্রুত স্পষ্ট রুটম্যাপের কথা তারা শুনতে চায়, বলতে চায়, এটা একটা দিক। ফলে এই যে তাহলে বিএনপি এত লম্বা সময় ধরে যে দাবিটা তুললো, অভ্যুত্থানের পরে দেখা গেল যে সরকারটা গঠিত হলো, সেটাকে কোনো আপনার উইশফুল থিঙ্কার আমি বলবো, যারা আপনার তারা কি ধরনের মানসিকতা লালন করে আমি জানি না, একটা পপুলার অভ্যুত্থানের সরকারকে তারা বিপ্লবী সরকার আখ্যায়িত দিয়া উল্টা পাল্টা সমস্ত ধরনের দাবি দেওয়া এই গভর্নমেন্টের কাছে চাপাই দিল। এটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছে, এর শপথ হতে হবে আম গাছতলায়, এই ধরনের নানা রকম কথাবার্তা, মনের মাধুরী মিশে যে যেমনি পারছে বলছে। কিন্তু আসলে ঘটনা কি ঘটলো? ঘটনা হইল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেই সরকারের দাবি বিএনপি বিগত 15 বছর ধরে করে আসতেছিল। ফলে আমি তো বলবো দাবি তো তত্ত্বাবধায়ক সরকার, একই নাম, যে নামে ডাকেন, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। এটি নিয়ে এখনো আদালতে বিচারাধীন বিষয় এবং বলা হচ্ছে যে এটা হয়তো ফেরত আসতেও পারে। ইতিমধ্যে সেটা সংবিধানে জানেন পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বেশ কিছু বিষয় বাতিল করেছে আদালত। সেটা আমি বলতে, সেটা তো একটা লিগ্যাল প্রসেসের ব্যাপার। কিন্তু আমি বলতেছি এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো আর বিএনপির 15 বছরের যে চাওয়া, তার মধ্যে মিলটা কোথায় সেটা দেখার চেষ্টা করি। সেই মিলটা হলো যে এই আন্দোলনের মধ্য দিয়ে তো আপনি একটা জাতীয় সরকার গঠন করেন নাই, এই আন্দোলনের মধ্য দিয়ে তো আপনি একটা বিপ্লবী সরকার গঠন করেন নাই, আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমি বলতেছি না, তারাই নাম দিচ্ছে। এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, অন্তর্বর্তী নামটার মধ্যেই তো আছে যে সে একটা স্বল্প সময়ের জন্য নির্দিষ্ট কিছু কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত, তার কোনো অথরিটির অর্থে না, সে ক্ষমতায় বসে নাই, সে দায়িত্ব নিয়ে বসছে জনগণের পক্ষ থেকে অবশ্যই। এবং আমরা সবাই সমর্থন করি, এবং এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, সেটাও সত্য কথা। কিন্তু এটা তো বিএনপির দাবিরই ম্যানিফেস্টেশন। আমি বলতেছি এক অর্থে সরকারের কাঠামোটা যদি আপনি চিন্তা করেন, এরপরে সরকারে কারা বসছে না বসছে সবার ব্যাপারে আমাদের হয়তো সমান কি বলবো যে সম্মতি নাই, বা সবাইকে আমরা সমান পছন্দও করবো না, সেটা অন্য বিতর্ক। কিন্তু আমি বলতেছি যে এই যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা, এটা তো বিএনপির দাবিরই ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেই দাবির ম্যানিফেস্টেশন হওয়ার পরেও বিএনপি এখন যখন বলে যে তাহলে নির্বাচন এবং একটা স্পষ্ট রোডম্যাপের কথা বলে, তার মানে সেই জায়গা থেকেই বলে যে যে গণতন্ত্রের সংগ্রামটা সে ধরে লম্বা সময় ধরে করে আসতেছিল, তার একটা স্টেপ মাত্র আপনার এখন আমরা আগাইছি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু নির্বাচন যেটা, এবং সেখানে জনগণের ভোটাধিকার প্রয়োগের যেই কাজটা 15 বছর 16 বছর ধরে হয় নাই, সেই কাজটা বাকি রয়ে গেছে। এইটা না হওয়ার পর্যন্ত বিএনপি কিন্তু আসলে দাবিও করতে পারবে বা জনগণও মনে করতে পারবে না যে আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় ফিরেছে। আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি, উত্তরটা আমি পরে নিব। বিএনপি খুব স্পষ্ট করে কেন নির্বাচনের জন্য জোরালো দাবি তুলছে না, এবং যেখানে অনেক রকমের প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে সরকারের থেকে একটা অংশ রাজনৈতিক দল করতে চাইছে, আরও নানা রকমের প্রশ্ন, তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইছে। এই জায়গাটাতে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কেন স্পষ্ট করে সুনির্দিষ্টভাবে বলছে না যে দ্রুত নির্বাচন দিতে হবে? আমি আসছি আপনার কাছে, মিস্টার মির্জা গালিব, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি দেখছেন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। প্রথমবারের মতো আপনার অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত, এবং যে সমস্ত দর্শকরা আজকের অনুষ্ঠান দেখবেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রনি ভাই খুব সুন্দরভাবে বলেছেন। তো আমি যদি আপনার প্রশ্নে যাই, ধরেন আমরা স্বাভাবিক গণতন্ত্রের মধ্যে নাই, তো একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া যদি থাকতো তাহলে একটা সরকারের শেষে আমরা একটি নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা সরকারে যেতাম। সাধারণত এটি যারা ইলেক্টেড গভর্নমেন্ট থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। উন্নত বিশ্বগুলোতে যদি আমরা দেখি, আমাদের মতো দেশে নির্বাচনের সময় যদি একটি রাজনৈতিক সরকার থাকে তাহলে টোটাল প্রসেসটা বায়াসড হয়, যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারে গিয়েছি। এবং তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমাদের ফিলসফি হলো যে এই টাইমটাকে লিমিট করা, জাস্ট ইলেকশন করার জন্য যতদিন প্রয়োজন, আমরা 90 দিনের মতো একটা সিস্টেম সেখানে ছিল। কিন্তু এখন যেটি ঘটছে সেটি খুবই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যে আমরা একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম, সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর একটা নতুন সরকার হয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাহলে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন হলো যে আমরা সিচুয়েশনে খুব লং টাইম থাকবো না, আমরা এখান থেকে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবো। কিন্তু তার পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছে, যে সেটি হলো যেহেতু একটি লম্বা সময় আমরা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে গেছি, এখানে সকল ধরনের ইনস্টিটিউশনগুলো কলাপস করেছে, এবং একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমরা জাতিগতভাবে আর একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারি।
তাহলে এখন কি আমরা পূর্বতন সিস্টেমকে কোনো প্রকার যাচাই বাছাই না করে খুব কুইকলি গণতন্ত্র একটা ইলেকশনের মধ্যে দিয়ে গণতন্ত্রে প্রবেশ করব, না আমরা প্রশ্ন তুলব যে ওকে আমাদের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কিছু প্রশ্ন আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা, সংবিধানে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের প্রশ্ন আছে, সংবিধানে পার্লামেন্ট মেম্বাররা তার দলের এগেনস্টে ভোট দিতে পারবে কিনা সেই প্রশ্ন আছে। আমরা এখন বিবেচনা করতে পারি যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাব কিনা, আমেরিকান ডেমোক্রেটিক সিস্টেমে যাব কিনা। এখন কোশ্চেন হলো যে এই প্রশ্নগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে কত লম্বা সময় যাবত আমরা নির্বাচনকে আমরা আটকায় রাখবো। আমি যদি বলি যে এই সরকার 5 বছর থাকবে, তারা তো ইলেক্টেড না। আবার আমি যদি বলি যে এই সরকার হচ্ছে 2 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিবে, তাহলে তো আমার সংস্কার হবে না। তাহলে আমার একটা মধ্যবর্তী জায়গায় যেতে হবে। তাহলে মধ্যবর্তী জায়গায় যাওয়ার জন্য আমার কি প্রয়োজন? আমার 2টা কাজ করতে হবে। এক, যে আমার একটা টাইম লিমিট সেট করতে হবে, যে ওকে এটা 90 দিন না, কিন্তু এটা 1 বছর, এটা 1.5 বছর অথবা 2 বছর। আমি খুবই হ্যাপি যে অন্তর্বর্তী সরকার রিসেন্টলি মোটামুটি একটা টাইম লিমিটের কথা বলছে। এবং আমাদের দ্বিতীয় যেটি ঠিক করতে হবে সেটি হচ্ছে যে সংস্কারের কতটুকু আমি করব। ধরেন একটা সংস্কার তো কন্টিনিউয়াস জিনিস, যেটা আমাকে এরপরে করতে হবে, তারপরে করতে হবে, এটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে করবে। কিন্তু আমার একটা মিনিমাম সংস্কার প্রক্রিয়া আইডেন্টিফাই করতে হবে যে ওকে এই 1, 2, 3, 4, 5 এইটুকু আমি করব, করার পরে আমি নির্বাচনের পদ্ধতিতে যাব যাতে মোটামুটিভাবে সিস্টেমটা ফাংশন করে, অ্যান্ড দেন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। তো আমরা এখানে 2টা এক্সট্রিমে যেতে পারি। একটা এক্সট্রিম হলো যে আমি খুব কুইকলি ইলেকশনে চলে যাব, তার মানে আমার যে সিস্টেম ফল্টি আছে সিস্টেমটা ফল্টিই থাকবে। আর একটা এক্সট্রিম হলো যে এই সরকার আনলিমিটেড লম্বা সময় থাকবে, 3, 4, 5 বছর। তাহলে যেটা হবে যে আমি ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করতেছি। ধরেন আমি মনে করলাম আমার গণতান্ত্রিক পার্টি খুব এস্টাবলিশ না, কিন্তু দ্য অনলি ওয়ে আমি তাকে আপগ্রেড করতে পারি, আমি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিব, সে নির্বাচনের মধ্য দিয়ে যাবে। কাজে আমার বোধ হয় এখানে বেস্ট প্রসেস হলো একটা মাঝামাঝি প্রসেস, যেখানে আপনি 1.5 বছর অথবা 2 বছরের মতো একটা সময় নেবেন, সংস্কারের জন্য খুব স্পেসিফিক কিছু টার্গেট আপনি ঠিক করে দিবেন এবং তারপর আপনি নির্বাচনে যাবেন। তো সে জায়গা থেকে 2টা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো। একটা হচ্ছে সরকারের দিক থেকে যে তারা একটা টাইম লাইন ঘোষণা করছে, এবং আরেকটা জিনিস এখনো স্পষ্ট নয়। এখনো স্পষ্ট না, আমি এটাকে স্পষ্ট করতে বলবো। খুব ক্লিয়ারলি একটা লোয়ার এবং আপার লিমিট দিতে পারি আমি, যে ধরেন যে আমি এখন থেকে 1.5 বছর হচ্ছে আমার লোয়ার লিমিট, আমার আপার লিমিট হলো 2 বছর অথবা 2.5 বছর। আমি 1.5 থেকে 2.5 বছরের মধ্যে নির্বাচন করব, এবং আমি চাইবো যে সরকার এটা কমিটমেন্ট দিবে স্পষ্টভাবে এবং এটা পালন করবে। অ্যান্ড সেকেন্ড হলো যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সংস্কারের জন্য। কারণ আমরা যদি কোনো প্রকার সংস্কার ব্যতিরেকে খুব দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করি। কিন্তু গালিব, আপনি সংস্কার করলেন, সংস্কার তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা মানবে কি মানবে না, রাখবে কি রাখবে না, সেটাও তো একটা বড় ইস্যু। পার্লামেন্ট সেটা রাখবে কি না, সো আপনি করে দিলেন, এটাই যে পার্মানেন্ট তা তো না। এখন এখানে 2টো ইস্যু যাচ্ছে। যেমন ধরেন সরকার কি করতে চায় এখন, মানে তার মেয়াদকালে এই সরকার, সে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডায়ালগ করে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে একটা ঐকমত্যের ভিত্তিতে সেই কাজটা করতে পারে, এবং পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু অঙ্গীকার করেছে তারা সেটা রেখে দিবে। এটা হতে একটা পদ্ধতি। আরেকটা হতে পারে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আনলো যে আমি ক্ষমতায় গিয়ে এই জিনিসগুলো করব। ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্যরা কিছু কিছু তাদের নিজেদের কথা বলেছে, এবং সেটা যদি একটা কনসেনসাসের জায়গায় এনে এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে এবং পাবলিকলি সেটা যদি অ্যানাউন্স করে যে এরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবে, অঙ্গীকারবদ্ধ একটা চুক্তিনামাও হতে পারে। যদিও চুক্তি এর আগেও 3 জোটের রূপরেখা ছিল, কেউ মানে নাই। এর বাইরে কি আর কোনো অপশন আছে? না, আমার বোধহয় এটি খুব খুব ভালো পয়েন্ট। আপনি ধরেন যে আমি সংস্কারের একটা এজেন্ডা নিলাম এবং সেটাকে 2টো ভাগে ভাগ করলাম, যেটা আমার প্রাইমারি পার্ট। কিছুটা আপনি বিএনপি জামাত এদের কথা শুনলেন, আপনি জোর করে দিলেন, কিন্তু সেটা হবে না। তো এক্স্যাক্টলি আমি আপনার সাথে কমপ্লিটলি একমত যে ধরেন আমি একটা প্রাইমারি পার্ট, আমার মূল পয়েন্ট যেটা আপনি কতটা এগ্রি করবেন, মূল পয়েন্ট হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যা চাইবে সেটাই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা চাইবে সেটা আসলে শেষ পর্যন্ত টিকবে না, ততক্ষণই টিকবে যতক্ষণ না তারা তাদের কথায় আসলে চলবে বা তাদের চাওয়াটা, জনগণের চাওয়াটা পূরণ করবে, ওই পর্যন্ত। আমি রাইট বা রং আপনি বলতে পারেন, কিন্তু এখানে আমরা কিছু অতিরিক্ত চেক পয়েন্ট তৈরি করতে পারি। যেমন একটা চেক পয়েন্ট হলো যে পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে আপনার সাথে যেই কনসেনসাসে তারা আসবে, নির্বাচনের পরে যখন তারা অলরেডি পার্লামেন্টে চলে যায় তখন এটার ব্যাপারে কেয়ারলেস হয়ে যেতে পারে। তাহলে আমি যদি তার সাথে আলাপ আলোচনাটা নির্বাচনের আগে শুরু করি তাহলে সে মোর ইন্টারেস্টেড থাকবে, কারণ সে পাবলিক ওপিনিয়নকে কনভিন্স করতে চাইবে। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আমি যদি নির্বাচনের আগে আলাপ আলোচনায় যাই তাহলে জাতির প্রতি তার একটা কমিটমেন্ট তাকে দিতে হবে। আমি তো সেটা বলছি। থার্ড পয়েন্ট হলো যে নির্বাচনের মধ্য দিয়ে কোনো পার্টি যদি 2/3 মেজরিটি না পায় তাহলে তো সে এখন যে সংবিধানের পরিবর্তন হবে সেটাকে পরিবর্তন করতে পারবে না।
কাজেই একান্ত আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। না, আমার রেটিফিকেশন লাগবে। আমি ধর আমি মানে আপনি অর্ডার দিয়ে করবেন, পরে রেটিফিকেশন লাগবে। এক্স্যাক্টলি। তো ইয়েস, ইউ আর রাইট, এট এনি কস্ট। এবং সেখানে তো 2/3-এরও দরকার, মানে 2/3 হলে নিশ্চয়ই 2/3 দরকার হবে, কিন্তু আপনি যদি কোনো একক পার্টি না পায়, কিন্তু সকল পার্টি যদি এই বিষয়ে ঐকমত্য পোষণ করে, তাহলে তো আবার সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা হওয়ার কথা না। তো আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত লাগবে, এবং এই ঐক্যমতটা প্রি ইলেকটোরাল প্রসেসেই করতে হবে। কারণ নির্বাচনের পরে আপনি রাজনৈতিক দলগুলোর একই পরিমাণ কমিটমেন্ট আপনি পাবেন না। তা আমরা চাই যে রাজনৈতিক দলগুলো জাতির সামনে খুব স্পষ্টভাবে একটা ঐক্যমতে কমিটমেন্ট করুক। তারপর যদি তারা কমিটমেন্ট ভায়োলেট করে, তাহলে রাজনৈতিক প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা তাদের জবাবদিহিতা নিব। তখন জনগণ হয়তো চিন্তা করবে, ওকে, দিস ইজ আ পলিটিক্যাল পার্টি, আমার সাথে কমিটমেন্ট করছে কিন্তু সেটা ভেঙে ফেলছে, তাহলে আমি তাকে পরের বার ভোট দিব না। জি, রেজাল্ট করুন রনি। হ্যাঁ, আপনার এবং এখানে এই আলোচনার মধ্যে আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই, যেটা আমি খানিকটা আগে উল্লেখ করেছি, যে ক্ষমতায় যে গোষ্ঠীটা আছে এখন, মানে একাধিক এক্সপেরিয়েন্সড স্টুডেন্ট বা স্টুডেন্টদের প্রতিনিধি, অনভিজ্ঞ, যেভাবে বলি না কেন, একটা রাজনৈতিক দল করবার কথা আলোচনার মধ্যে। তারা অন্তত কথাবার্তায় খুবই ইনফ্লুয়েন্সিয়ালও মনে হয়। একটু এখন জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে, কেউ মনে করেন এটাই পলিটিক্যাল পার্টি, কেউ বলেন যে এটাই একটা ট্রান্সফর্ম করবে পলিটিক্যাল পার্টিতে, এবং তারা পলিটিক্যাল পার্টি করতে সময়ও তাদের দরকার হবে, সেটাও তারা বোঝেন এবং বলছেন। আপনি কি মনে করেন, মানে তারা কি দেরি করতে চাইছেন সেই জন্যই, এবং সেটা কি শেষ পর্যন্ত একটা কিংস পার্টির অভিষিক্ত হবে? এটা খুব চ্যালেঞ্জিং প্রশ্ন আমার জন্য। কেন, আপনি এই প্রসেসের মধ্যে আছেন নাকি? না, আমি নিজে প্রসেসের মধ্যে নাই, এবং আমি যে কোনো রাজনীতিহীন ক্ষমতাকে একটি ফ্যাসিবাদী প্রবণতা মনে করি। এবং আমি বারবার বলছি যে এটা দেখেন, অভ্যুত্থান হলো বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফসল। এখন এইটা একটা পয়েন্টে এসে হাসিনা সবার শত্রু ছিল, ধরেন এই বিষয়ে সবাই একমত, ওকে, হ্যাঁ, তখন একটা মোরাল কলিং ছিল, সেই মোরাল কলিংয়ের কারণে ধরেন একটা অভ্যুত্থান হইল। তার মানে এইটাই না যে আপনার রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, তার মানে এইটাই না যে আপনার একটা রাজনীতি সমাজে প্রপোজ হয়ে গেছে। এখন এই অভ্যুত্থানের অগ্রনায়ক যারা, ডেফিনেটলি ছাত্ররা, তারপরে জনতারা তার সাথে ছিল, এবং সেই জনতা, এখন এখানে একটা মিসক্যালকুলেশন হচ্ছে। সেটা হলো, মনে করা হচ্ছে কি যে একটা অংশ জনতা আরেকটা অংশ ছাত্র নেতৃত্ব দিছে, অভ্যুত্থান হয়েছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো ফেইলর, পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ওই অর্থে স্টেক নেই। আমি বলতেছি আর্লি এরকম একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এটা করার মধ্যে দিয়ে কী হয়েছে, দেখা গেলো ওরা যে জনতাকে মনে করছিল যে তাদের ডাকে সাড়া দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াইছে, জীবনকে উৎসর্গ করতে রাজি হয়েছে, তার মানে ওরা তারা ভোট দিবে না, এটা তো হইতেই পারে না। এই কনফিডেন্সে সে মনে করছিল রাজনৈতিক দলগুলোকে। হ্যাঁ, তখন কিছু আলাপ আমরা শুনছি, পোস্ট ইডিওলজিক্যাল টাইমে বাংলাদেশ প্রবেশ করে গেছে, এখানে এখন যেটা হবে, হ্যাঁ, বেঙ্গল ইসলাম, নতুন বন্দোবস্ত, হ্যাঁ, জন আকাঙ্ক্ষা, কত কথা শুনছি আমরা। কিন্তু রিয়েলিটি হইল, যেইটাকে আপনি জনতা মনে করতেছেন, এটা জনতা শুধু না, এটা আওয়ামী লীগ, এটা হলো আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত এবং অন্যান্য পার্টির সমর্থকদেরই একটা অংশ। হ্যাঁ, ফলে আপনার একদম নিরেট নন পলিটিক্যাল বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু পলিটিক্যাল না, বাংলাদেশের মানুষ হলো পার্টিজান। আমরা যদি পলিটিক্যাল হইতাম কমিউনিটি আকারে, এই দেশে আওয়ামী লীগের জন্ম হয় না, মানে এরকম একটা ফ্যাসিস্ট পলিটিক্স হয় না। তো ফলে এখানে এই যে জনগণকে তারা ধরে নিছিল, এটা একটা সিঙ্গেল এন্টিটি আকারে নিরূপিত, কিন্তু এটা না, এটা হলো একটা এই সমস্ত রাজনৈতিক যে দল, সেই দলগুলোরই দলগুলোর প্রতি সহমর্মী বা দলগুলোর সমর্থক বা দলগুলোর নেতাকর্মী তো বড় অংশ ছিলই। ফলে এখন তারা দেখছে যে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিরোধে গিয়ে তারা টিকতে পারবে না। এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড আবিষ্কার করা, এই আন্দোলনের সিঙ্গেল ক্রেডিট ভাগাভাগির লড়াই করার মধ্য দিয়ে কি হয়েছে, করার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের যে কোর স্পিরিট, তার সাথে বেইমানি করা হয়েছে। এই অভ্যুত্থানের কোর স্পিরিট হলো প্লুরালিটি, এটা যে জেনারেশনের মুভমেন্ট, এই জেনারেশন জীবন দিয়া তার ঐতিহাসিক কর্তাসত্তা প্রতিষ্ঠা করছে, এবং তাকে দাঁড় করানো হচ্ছে কখনো কখনো ৭১-এর বিরুদ্ধে, কখনো কখনো ৪৭-এর বিরুদ্ধে, একটা ইভেন্টের বিরুদ্ধে আরেকটা ইভেন্টকে দাঁড় করানো হচ্ছে। অথচ এই ২৪টা গোটা জনগোষ্ঠীর পলিটিক্যাল মুক্তির একটা পথ করে দেওয়ার কথা ছিল, এবং সেটা তারা বলছে, এবং সেটার সাথে ৭১, ৪৭ প্রত্যেকটা মুক্তি সংগ্রামের একটা সম্পর্কও আছে। কিন্তু আমরা করি কি, একটার বিপক্ষে আর একটাকে দাঁড় করাই, একটার বিরুদ্ধে আর একটাকে দাঁড় করাই, এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে এই যে আপনার প্রশ্ন যদি এখন সরাসরি ফিরি, এই যে ছাত্র নেতৃত্ব যাদেরকে দেখছি, তাদের কি কিন্তু কোনো রাজনীতি নাই। এখন রাজনীতি নাই, আপনি দল করেন,
নানা দল করেন, বৈষম্য বিরোধী নামে করেন, নাগরিক কমিটি নামে করেন। আর এটা তো নাগরিক কমিটি ঠিক না, আমি তো দেখি সবই ছাত্র কমিটি বলতে পারেন আপনি। নাগরিক কমিটি হলে তো নানা রকম পেশাজীবী লোকজন থাকবে, নানা বয়সের নানা শ্রেণী পেশার লোক থাকবে, এটা মোস্টলি স্টুডেন্ট। আর স্টুডেন্টরাই যদি মনে করে তারাই নয়া নাগরিক, এটা একটা পলিটিক্যাল পার্টির নাম, যে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য আছে না, সেরকমই আর কি। নাগরিক ঐক্যের মধ্যে কি সব ছাত্র? নাগরিক মাহমুদ মান্না ভাইয়ের সংগঠনে তো সব ছাত্র না, কিন্তু এই নাগরিক কমিটিতে সবই ছাত্র। নাগরিক মানে তো শুধু ছাত্র না, নাগরিক মানে তো নাগরিক সবাই, সেটাই বলছি আমি। তো সেক্ষেত্রে নাগরিক কমিটির এরা অবশ্য অনেক মানে কি বলবো যে অনেক ভালো বুঝবে তারা কি করবে। কিন্তু আমার কথা হলো যে একটা পলিটিক্স প্রপোজ করার সুযোগ আমাদের আছে ডেফিনেটলি। আমি মনে করি যে এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ফিলেন্থ্রপিক পলিটিক্স এবং যেই কেয়ারের রাজনীতি, যেটাকে আমি বলি ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, যেমন ধরেন এর একটা উদাহরণ দিই। ধরেন আমি যে এলাকায় থাকি মিরপুরে, সেখানে ইস্টার্ন হাউজিংয়ের রাস্তাঘাট 15 বছর যাবৎ খুব ভয়ঙ্কর অবস্থা, মানুষজন চলাচল করতে পারে না। এবং সবাই আশা করতেছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসবে বা কোনো না কোনোভাবে এই রাস্তাটা আগে হোক। হ্যাঁ, মহল্লার প্রচুর লোক থাকে, ঘনবসতিপূর্ণ এলাকা ইস্টার্ন হাউজিং। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা গেল কি, এই আমাদের একজন খেলোয়াড়, জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন একসময়, আমিনুল হক, আমিনুল ভাই উদ্যোগ নিয়ে রাস্তাটা করে দিল। হ্যাঁ, এখন আমিনুল ভাই যে উদ্যোগ নিয়ে রাস্তাটা করে দিল, তার জন্য কিন্তু তার ভোটের প্রতিশ্রুতি দরকার পড়ে নাই, সে আদৌ এখানে নমিনেশন পাবে কিনা তার ঠিক নেই, কিন্তু সে কিন্তু হাজির হয়ে গেল। এইটাই হলো এখনকার পলিটিক্স, এইটাই বাচ্চার অভ্যুত্থানে দেখাইছে। হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার শুরু করে দিছে, ও সংস্কার কিন্তু শুরু হয়ে গেছিল অভ্যুত্থানের পরে। এটার জন্য ক্ষমতায় আসার ব্যাপারটা কিন্তু আপনার ওই জন্য অপেক্ষা করে নাই। জেনজি জেনারেশনের কথা বলতেছি। আগে আমরা পলিটিক্সটা দেখতাম পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, কিন্তু এখন অভ্যুত্থানের শিক্ষাটা হইলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি ক্ষমতায় নিয়ে এই করবেন সেই করবেন, হাতিগুড়া মারবেন, এটা আমরা শুনতে চাই না। আপনি এখন করেন, রাইট নাও আপনি আমার সাথে কিভাবে আছেন, এটা আমি দেখব। এবং সেইটায় যদি আপনি পলিটিক্যালি আপনার নিতে পারে, পার্টিগুলোর কথা বলতেছি, তাহলে এটা হবে জেনজির অভ্যুত্থানের স্পিডকে ধারণ করা। এখন সেটা কি, এই যে ছাত্র নেতৃত্ব এরা করতেছে, এরাও তো বড় বড় কথা বলতেছে। হ্যাঁ, এরাও তো আপনার প্রতিশ্রুতির কথা বলতেছে, এরাও তো ভবিষ্যতের কথা বলতেছে। ভবিষ্যৎ আমরা জানি অন্ধকার, হ্যাঁ, কিন্তু বা পরিষ্কার, কিন্তু বর্তমান কি সেটা ডিফাইন করবে আপনার ভবিষ্যৎ। বর্তমানে আপনি আমার সাথে নেই, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে বৈষম্য, এই আপনার নেতৃত্বের দ্বন্দ্ব, 7 কলেজের কোনো খবর নেই, কওমি জেনজি, মফস্বলের জেনজি, তার কোনো খবর নেই। ফলে আমি বলতেছি এই যে অভ্যুত্থানের স্পিড, সেইটাকে প্রতিনিধিত্ব করার কথা ছিল আমাদের এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর এবং অবশ্যই ছাত্রদের। সেক্ষেত্রে সবাই আমরা ফেল করছি, এবং এই ফেলের কাফফারা কত ভয়ঙ্কর হইতে পারে সেইটা আমি জাসদের উদাহরণ মনে করাই দিব। এরাও কিন্তু আপনার ধরেন আওয়ামী লীগের সাথেই ছিল, যারা পরে অস্ত্র হাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করছে। ফলে জেনজির যে আকাঙ্ক্ষার অভ্যুত্থান, শুধু অভ্যুত্থান না, অস্ত্র হাতে কারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে? জাসদ। ও হ্যাঁ, মানে আমি এখনকার কথা বলছি না, এখন ফলে এই যে আমি এখন এইটার পরিণতির দিকে যাইতে পারে। এই যে আপনার আজকের যারা জেনজি, বয়স ধরেন 14 থেকে 28 বা 26, আপনার 5-7 বছর পরে এরা সবাই তরুণ হবে, কেউ কেউ মধ্য বয়সে পৌঁছাবে। এই কমিউনিটিটা বড় কমিউনিটি হবে, আর ধরেন 5 কোটি 7 কোটির একটা কমিউনিটি হবে, তারা পপুলেশন অর্ধেক থাকবে। এবং তার অভ্যুত্থানের মধ্যে সে তো জীবন বাজি রেখে ভাই এখানে হাজির হয়েছে, সে ঐতিহাসিক নতুন কর্তা সত্তা তার। হ্যাঁ, কিন্তু সে কোনো পলিটিক্স প্রপোজ করেনি, সে লাল নীল বই পড়ে নাই হয়তো, কিন্তু সে তো দেখছে যে এই রাজনীতি চলবে না। কিন্তু এখনও যদি আপনি আওয়ামী মডেল, হ্যাঁ, সেটা জামাতের নামে হোক, বিএনপির নামে হোক, বৈষম্যের নামে হোক, যেই নামেই হোক, এখনও যদি আপনি আওয়ামী মডেলই চালান, তাহলে ওর মধ্যে বিক্ষুব্ধতা তৈরি হবে, ও আপনার এনার্কি শুরু করবে, সমাজে অস্থিরতা বাড়বে। হ্যাঁ, ফলে আপনাকে একটা পলিটিক্যাল মডেল লাগবে। সেই পলিটিক্যাল মডেলের জন্য দেখেন সংস্কারের কথা আমরা বলতেছি। সংস্কার খুব সহজ, সংস্কার খুব সহজ কেন? আওয়ামী লীগ আপনাকে দেখাই গেছে কি করা যাবে না। আমি এর আগেও বলছি, আপনি হাসিনার ছবিটা বুকে রাখেন, বাইর করে দেখেন ও কীভাবে কী করছে, আপনি তার চেয়ে ভিন্নটা করেন, দেশ দাঁড়ায় যাবে। হ্যাঁ, আওয়ামী লীগ এই সংবিধানটাকে একটা টুঙ্গিপাড়ার দলিলে পরিণত করছে, তার পার্টির দলিলে পরিণত করছে। তার মানে আপনার এই সংবিধান লাগবে, চলবে না, আপনার একটা জনগণের সংবিধান করতে হবে। তাহলে জনগণের প্রসেসের মধ্যে আপনি ঢুকেন, সেই জনগণের প্রসেসের মধ্যে ঢোকার জন্য ওকে একটা কমিশন হয়েছে, কমিশন রিকমেন্ডেশন করুক, তারপরে পলিটিক্যাল পার্টিগুলো আসুক। এখন একদল বুদ্ধিজীবী ফাও তর্ক তুলতেছে যে এই নির্বাচনের জন্য কোনো অভ্যুত্থান হয়নি, অথবা জনগণ ডিসাইড, এইটাই জনগণ, এই যে সরকার এটা জনগণের, এটাই জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এমন কথা আমি বলতে শুনছি। হ্যাঁ, নির্বাচিত কোন অর্থে? অভ্যুত্থানের অর্থে নো। অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্য হয়েছে, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্থক্য যেগুলো, সেগুলো মুছে যায়নি। বিএনপি জামাতে এক হয়ে যায়নি, বিএনপির রাজনীতি আলাদা, জামাতের রাজনীতি আলাদা। এবং এখানে যে বাম দলগুলো ছিল, হ্যাঁ,
জুনায়েদ সাকির পার্টি বলেন, অন্যান্য সাইফুল হকদের পার্টি বলেন, এবং অন্যান্য ইসলামী দলগুলো যারা ছিল, প্রত্যেকের রাজনীতি আলাদা আলাদা, সেগুলোর বিকাশ হয়তো সমান মাত্রায় না। হ্যাঁ, ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, একটা চরম ঐক্য হয়ে গেছে, এবং এখানে যারা আসছে তারাই জনগণের উইলকে কালেকটিভলি ধারণ করে, হুইচ ইজ বুলশিট। নো, অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনীতি তৈরি হয়নি। অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, একটা নতুন সরকার দায়িত্ব নিছে, আমাকে একটা পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, এবং সেই পলিটিক্যাল প্রসেস শুরু হবে, আবারও বলি, বাংলাদেশে আগামী দিনে পলিটিক্যাল দলগুলোর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কি পজিশন দিচ্ছে, মানে আওয়ামী লীগকে তারা কিভাবে ডিল করতেছে। এখানে আওয়ামী লীগ বলতে আমি শুধু একটা সংগঠন বোঝাচ্ছি না, মানে আপনি যে বলছেন যেমনটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা বলেছেন যে আওয়ামী লীগের বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা দেশদ্রোহী, আপনি কি তাদের সুর মেলাচ্ছেন? বিচার তো অবশ্যই, শুধু বিচার না, আপনি বিচার হতে হবে, কিন্তু আমি বলছি যে বিচারের আগে নির্বাচন চাইলে তো এখন বিচার তো আর আপনি আজকে চাইলে কালকে করতে পারবেন না, বা জোর করে কাউকে ফাঁসি দিয়েও দিতে পারবেন না। বিচারের একটা প্রক্রিয়া আছে, এবং সেটা বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা আমরা জানি, সেটা খুব সহজে নিষ্পত্তিযোগ্য নয়। এখন আপনার এই ধরনের অপরাধের ক্ষেত্রে বিচার একটা লম্বা সময়ের ব্যাপার। বিচারের আগে নির্বাচন যারা চাচ্ছে, কেউ তো বলে নাই নির্বাচনে আওয়ামী লীগকে কেউ চাচ্ছে, কেউ তো বলে নাই নির্বাচনের মধ্যে আপনার নির্বাচন এবং বিচার এই দুইটা তো, এই যে বাংলাদেশে দেখেন যে কোনো কিছু হইলেই একটা আরেকটার বাইনারি, নির্বাচনে আওয়ামী লীগকে কেউ চাচ্ছে না, ঠিক আছে, আওয়ামী লীগকে হয়তো আওয়ামী লীগকে মানুষ ভোটও দেবে না, কিন্তু আপনি কি আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, সেটা কি আপনি করতে দেবেন না, করতে দেবেন না? আমার কথা পরিষ্কার, আপনার আওয়ামী লীগের ঘটনাটা কি ঘটছে, আওয়ামী লীগের নেতৃস্থানীয় যাদের উপর অর্ডার ছিল সশস্ত্রভাবে হইলেও ছাত্র জনতাকে মেরে হত্যা করে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তারা ফৌজদারি অপরাধে অপরাধী, আপনি বিচার করেন। কিন্তু হ্যাঁ রাইট, কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ যে সমর্থক আছে যারা মনে করে রিয়েলি শেখ মুজিব জাতির পিতা, যারা রিয়েলি মনে করে শেখ হাসিনা হইল আপনার তার সেভিয়ার, হ্যাঁ, তার বিকল্প হয় না, যারা রিয়েলি মনে করে, ওরা তো অন্যায় করে না, ওরা ভুল করছে। এখন ভুল করার শাস্তি তো আপনি এই এতদিন বিএনপি জামাত ট্যাগ দিয়ে যেভাবে পিটাইয়া মারা হয়েছে, এখন একইভাবে আওয়ামী লীগ পিটাইয়া মারা, আওয়ামী লীগের সম্পত্তি দখল করা, হ্যাঁ, তারপরে তাদের পুনর্বাসন বাণিজ্য শুরু করা, এটা তো আপনার সমাজে অস্থিরতা নিরসনের কোনো লক্ষণ না। তাহলে আওয়ামী লীগকে ডিল করার আপনার একটা সফিস্টিকেটেড পদ্ধতি লাগবে। সেই জন্য আমি বলতেছি বিআওয়ামীকরণ প্রক্রিয়া। আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট পার্টি, এটা প্রমাণিত, দুই আমল মিলা, দুই বাপ বেটির দুই আমল মিলা, এবং তার যে স্পিরিটটা, এটা একটু আগে আমরা আলোচনা, তার যে কোর বাঙালি জাতীয়তাবাদী স্পিরিট, একটা ট্রাইবাল ফ্যাসিস্ট স্পিরিট, তো এটাকে তো সমাজে ডিরুটেড করতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে। আওয়ামী লীগের নামে শুধু না, এটা যদি জমজমের পানিতে গোসল করে অন্য নামেও আসে, এই স্পিরিট নিয়ে আসে, এটা ফ্যাসিজম কায়েম করবে। তো ফলে আপনি আওয়ামী লীগ, এখনও আমরা আওয়ামী লীগের রাজনীতির মধ্যে আটকে আছি। বাংলাদেশের রাজনীতি একটা আওয়ামীময় রাজনীতি, বিএনপি জামাত অন্যান্য পার্টি সবাই আওয়ামী লীগের সাপেক্ষেই রাজনীতি করে। আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় যে রাজনীতি, ওইটা আওয়ামীময় রাজনীতি, কারণ আপনি আপনার রাজনীতির স্ট্যান্ডার্ড তখন ঠিক করবেন আওয়ামী লীগকে মাথায় রেখে। ফলে আমি এখানে একটু শেষ করে দিই, এই জন্য আপনাকে আওয়ামী লীগকে ডিল করার একটা ন্যায়সঙ্গত পদ্ধতি লাগবে, না হলে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হবে না। এটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস। জাস্ট ছোট্ট করে একটা কোয়ারিজ আপনার কাছে আমার, আপনার কি ধারণা যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের ভিজিবল না, সেটা অন্য প্রশ্ন, কিন্তু নেতা কর্মী সমর্থক ভোট হলে আওয়ামী লীগকে যে কোনো পরিস্থিতিতে ভোট দিবে, এই পার্সেন্টেজটা কত বাংলাদেশে? আপনার অ্যাসেসমেন্ট। এটা তো ক্যালকুলেট করে বলা মুশকিল না, আমি পার্সোনাল অ্যাসেসমেন্ট, কিন্তু আমরা তো ভোটিং হিস্ট্রিটা একটা জানি মোটামুটি, আওয়ামী লীগের একটা বিপুল সমর্থক রয়ে গেছে উত্থান পতনের মধ্যে দিয়ে, শেষে কত সেইটা আনুমানিক এখন এই অভ্যুত্থানের পরে ধরেন 10-12% আপনি মনে করি, কিন্তু সেটাও তো হিউজ সংখ্যা ভোটার, মানে প্রাপ্তবয়স্ক ভোটার সংখ্যা। কিন্তু আমি বলতেছি যে ধরেন আওয়ামী লীগকে একটা, আপনি তাদের চাওয়া ইচ্ছেকে আপনি কিভাবে ডিল করবেন? ডেফিনেটলি। ফলে এই বিপুল জনগোষ্ঠীকে তো আপনার জাতীয় গঠনে লাগবে, তাকে তো আপনার জায়গা দিতে হবে, পলিটিক্যাল স্পেস তার জন্য করতে হবে। সেই পলিটিক্যাল স্পেস তো আপনার একটা সেম টাইম করতে হবে, এবং ফ্যাসিস্টিক আইডিয়াকেও আপনার মোকাবেলা করতে হবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। সেই কারণে আমি বলতেছি একটা বিআওয়ামীকরণ প্রক্রিয়া, একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে ঢুকতে হবে। তো আপনার প্রথম পয়েন্টে যদি আমি যাই, যে তরুণরা একটি নতুন রাজনৈতিক রনি বলছেন নতুন রাজনীতি দরকার, কেউ কেউ বলছেন নতুন রাজনৈতিক দল দরকার, আওয়ামী লীগ গেছে, বিএনপিকেও বিদায় করতে হবে, জামাতও
পারবে না বা পারছে না, এরকম একটা ধারণা অনেকে দেওয়ার চেষ্টা করছে। এখানে দুইটা প্রশ্ন, জাতীয় পার্টি নাই, এখানে দুটো প্রশ্ন। একটা হলো যে ধরেন আওয়ামী লীগের রাজনীতি, সেখানে প্রশ্ন হলো তারা একটা ফ্যাসিবাদী সিস্টেম আমাদের দেশে সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তারা যখন তরুণ প্রজন্ম রাস্তায় নামলো তাদেরকে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, নির্যাতন করছে, গুম করছে, খুন করছে। আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন আপনাকে ধরে নিয়ে গেছে। তাহলে এটার গণতান্ত্রিক প্রশ্ন থাকে না। এটা প্রশ্ন হলো যে আমি গণতন্ত্রের মধ্যে আবার একটা ফ্যাসিবাদ আসবে, সেই আসার সম্ভাবনাকে বন্ধ করতে চাই। এবং এখানে খুব স্ট্রং আর্গুমেন্ট যেটা রনি ভাই করছে, আমরা আলোচনা করছি, সেটা হলো আপনি দেখেন আওয়ামী লীগের হিস্ট্রিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেও এটি গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বেও গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গিয়েছে। কাজে আওয়ামী লীগের প্রশ্নকে আমাদের মোকাবেলা করতে হবে যে তার ফ্যাসিবাদী প্রবণতা থেকে তাকে আমি বিযুক্ত করার আগ পর্যন্ত একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে স্থান দেওয়াটা সেটি আমাদের জাতীয় রাজনীতির জন্য একটা আত্মহত্যা হবে। কিন্তু ভিন্ন প্রশ্ন হলো যে ধরেন আমি বিএনপির রাজনীতি পছন্দ করি না, অথবা ধরেন আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, এটা আমি যথেষ্ট কম্পিটেন্ট বা ভালো রাজনীতি বলে মনে করি না, সেক্ষেত্রে আমার অপশন কি? সেক্ষেত্রে আমার অপশন হলো আমাকে ভালো রাজনৈতিক দল তৈরি করতে হবে, তাই না? আমাকে নির্বাচনে যাইতে হবে, জনগণের ভোটের মধ্য দিয়ে সেখানে ধীরে ধীরে একটি রাজনীতি তৈরি করব আমরা। তো এটি মূলত এই দুটো প্রশ্নকে আমি একসাথে ডিল করতে পারবো না। এবং সেই ভালো রাজনৈতিক দল করবেন আপনি, করে তাকে ক্ষমতায় যেতে দিতে হবে বা তাকে নির্বাচন না, সে গণতন্ত্রে অংশগ্রহণ তার জন্য অপেক্ষা করতে হবে, ব্যাপারটা কি এরকম? না, অবশ্যই সেরকম না। যেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন সংস্কারের প্রশ্ন আনলাম, আমরা বললাম যে আমরা একটা রিজনেবল টাইমের মধ্যে যাব, লেটস সে 2 ইয়ার্স। এই 2 বছরের মধ্যে আপনি হচ্ছে আওয়ামী লীগকে প্রথমে নির্বাচন থেকে নিষিদ্ধ করবেন, কারণ আওয়ামী লীগ যখন এখন আবার যদি সেই ফ্যাসিবাদী এজেন্ডা নিয়ে নির্বাচনের মধ্যে আসে, তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারবো না। তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসলো না। আমার রইল হচ্ছে বিএনপি, জামাত এবং অন্যান্য পার্টি, তারা আসবে। যদি ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে পারে এই সময়ের মধ্যে, তাহলে তারা নতুন রাজনৈতিক দল করে নির্বাচনে আসবে। আমাদের শুধু একটা জিনিস এনশিওর করতে হবে যে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল এটি যেন গভর্নমেন্টের সুযোগ সুবিধা ব্যবহার করে তারা না করে, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াটা ইকুয়াল হইতে হবে। যে বিএনপি যেখানে দাঁড়িয়ে আছে, জামাত যেখানে দাঁড়িয়ে আছে, নাগরিক কমিটিকেও সেইখানে জনপরিসরে দাঁড়িয়ে রাজনৈতিক দল তৈরি করতে হবে। সরকারের দায়িত্ব হলো সংস্কার প্রক্রিয়াটাকে ঠিক করা এবং তারপর আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন পার্লামেন্ট তৈরি করব। সেই পার্লামেন্ট হচ্ছে আপনার সংবিধানের যে সমস্ত সংস্কার হলো সেগুলোকে অ্যাকসেপ্ট করবে। আপনি সেটা কিভাবে নিশ্চিত করবেন যে সরকারের সুযোগ সুবিধা ব্যবহার তারা করবে না? কেউ যদি সরকারের থেকে রাজনৈতিক দল করে, আপনি সেটা ব্যবহার করছে কি করছে না সেটা কিভাবে? না, সরকার, আমার বোধ হয় যে এখানে সরকারের থেকে রাজনৈতিক দল করলে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোশ্চেন আসবে, তাহলে সেটা তারা করতে পারবে না। যারা রাজনৈতিক দল করবে, তখন এখন যারা ছাত্র প্রতিনিধি সরকারে আছে, তারা যদি রাজনৈতিক দলের পার্ট হতে চায়, তাহলে তাদের পদত্যাগ করে গিয়ে রাজনৈতিক দলের পার্ট হতে হবে। কারণ আপনি তো একই সাথে আপনি সরকারের মন্ত্রী পরিষদ মিটিংয়ে বসবেন, আবার একই সাথে আপনি নাগরিক কমিটির মিটিংয়ে বসে রাজনৈতিক দল করবেন, একই সাথে আপনি নির্বাচন কবে হবে সেই ডেট ঠিক করবেন, আবার একই সাথে আপনি ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে কম্পিটিশন করবেন, তাহলে তারপরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, সেখানে এথিক্যাল কোশ্চেন থাকবে। কাজে নাগরিক কমিটির রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটিকে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের যে গভর্নমেন্ট রান করার যে প্রক্রিয়া, এই দুইটাকে সেপারেট করতে হবে আমাদের। তাইলে পরে হচ্ছে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটা সমান ফুটিংয়ে থেকে তারা তাদের মতো রাজনৈতিক দল করবে, তারপর জনগণ চয়েস করবে। এমনিতে কি মনে হয় সরকারের গভর্নেন্স মানে লেভেল, তার যে সেটা আপনি কি? আমার কাছে মনে হয় সরকার স্লো কিন্তু রাইট ট্র্যাকে আসছে। যে আমরা এখন পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্তকেই বলতে পারবো না যে তার পলিটিক্যালি সে ইল মোটিভেটেড, অথবা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমরা সকল ক্ষেত্রেই দেখছি যে সরকারের কাজ তুলনামূলকভাবে স্লো। যেমন আপনি ধরেন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, সংস্কার কমিটিগুলোর রিপোর্ট খুব দ্রুত দেওয়া, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, এই সকল জায়গায় আমরা সরকারের যে কাজকর্ম দেখতেছি সেটি আশানুরূপ না আমরা যেই স্টেজে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমি সরকারের কোনো সিদ্ধান্তের মধ্যে দেখি না যেটিকে আমরা প্রশ্ন করতে পারবো যে সরকার একটি অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ধরেন খুব রিসেন্টলি যেটি হয়েছে, আমরা যখন দেখলাম যে ভারতের সাথে আমাদের কিছুটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান সকল রাজনৈতিক দলের সাথে একত্রে বসেছেন, এটা আমাদের একটা ন্যাশনাল ইউনিটি রিপ্রেজেন্টেশন হয়েছে, এটি আমাদের প্রয়োজন। সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে আরও ঘন ঘন বসা উচিত, মোর ফ্রিকোয়েন্টলি বসা উচিত, যাতে করে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা কনসেনসাস তৈরি করে এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করতে পারি। ধন্যবাদ। এখন আরেকটা হলো সংস্কার নিয়ে আরেকটু বলি। সংস্কার কথা হলো দেখেন
যে কোনো সমস্যা সমাধানের আগে সমস্যাটাকে প্রপারলি চিহ্নিত করতে পারাটা হলো একটা বড় কাজ। প্রপারলি সমস্যা যদি চিহ্নিত করা যায় তাহলে অর্ধেক সমাধান হয়ে যায়, আমরা শুনি। হ্যাঁ, তো এখন দেখেন আওয়ামী লীগ একটা কমন শত্রুতে পরিণত হয়েছে, এবং এই আওয়ামী লীগ শুধু না, এখন ধরেন আপনি আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনেন, সাপোজ তর্কের খাতির আপনি তাহলে ইন্ডিয়ারও নিয়ে আসলেন, কিন্তু হ্যাঁ এই হাসিনা কিন্তু এর আগেও ভারত থেকে বাংলাদেশে আগমন করছিল, তারপরে মাপটাপ চেয়া ক্ষমতার দিকে গেছে। এইবারও যদি আসে, ধরেন হাসিনা আসলো না বা অন্য কেউ যদি আসে আওয়ামী লীগের, হ্যাঁ এই শেখ পরিবারের কেউ যদি আসে, তার আগমন কিন্তু করবে ভারত থেকে। ফলে আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করা মানে হলে অ্যাট দ্য সেম টাইম আপনার ন্যাশনাল পলিটিক্সে আপনি ভারতের জন্য দরজা খুলে দিলেন। ফলে এদিক দিয়ে ভারতের বিষয়ে আমরা অনেক, তাহলে ভারতের জন্য ধরেন আওয়ামী লীগ অষ্টরা, ভারতের জন্য দরজাকে আপনি ভারতের জন্য দরজা বন্ধ করে বাংলাদেশ চলবে? গুড কোশ্চেন। ভারতের জন্য দরজা, তখন ভারতের জন্য আমরা দরজা খুলবো না, তখন আমরা ভারতের জন্য জানালা খুলবো। কিভাবে সেটা খুলবো? সেটা হলো ভারত প্রশ্নে আমি অনেকদিন যাবত বলতেছি আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে। সেইটা ঐক্যটা শুধু ছবি তোলার ঐক্য না, সব দলকে ডাইকে নিয়ে ওইটা না। ভারত প্রশ্নে ধরেন ভারত আমাদের সাথে যে অন্যায়গুলো করছে, যে বৈষম্যগুলো আমাদের সাথে তারা চর্চা করছে বন্ধুত্বের নামে, দেখেন আমাদের ফরেন পলিসির এন্টার পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হবে, পারসেপশন চেঞ্জ করতে হবে। যেটা আমরা বলতে সেটা হলো যে রাষ্ট্রের বেসিক প্রিন্সিপালস হইল এনিমি পারসেপশন, নট ফ্রেন্ড পারসেপশন। শুধু এটা ইন্ডিয়ার ক্ষেত্রে সত্য না, প্রত্যেকটা রাষ্ট্রের সম্ভাব্য শত্রু আমি এটা ধরে নিয়ে আমার সভারেন্টি আমি ক্লেম করি। তো সেখানে আপনি বন্ধু রাষ্ট্রের কথা বলে আপনি সব খুলে দিবেন, আর সে তার মতো করে এখানে বাণিজ্য করবে, তার মতো করে সেখান থেকে লুটে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। ফলে আপনার ভারত শুধু না, আমাদের পুরো ফরেন পলিসির যে পারসেপশন সেটা চেঞ্জ করতে হবে, এক নাম্বার। পার্টিকুলারলি ভারত প্রশ্নে আমাদের যেটা লাগবে, একটা জাতিগত পজিশন লাগবে। আমাদের ইকোলজি কতটা ক্ষতি হয়েছে, আমাদের বিজনেস কতটা ক্ষতি হয়েছে, আমাদের বর্ডার কিলিংয়ে কী পরিমাণ হয়েছে, এগুলো একটা টোটাল একটা ডকুমেন্টেশন আমাদের লাগবে। সেই ডকুমেন্টেশনের উপর দাঁড়াই আমরা ইন্ডিয়াকে বলবো, দেখো প্রতিবেশী চেঞ্জ করা যায় না, এটা একটা ফালতু কথা। মানচিত্রই চেঞ্জ হয়ে যায় আর প্রতিবেশী চেঞ্জ হয় না, এটা কোনো কথা হয়? চেঞ্জ হয়। পৃথিবীতে ইতিহাসে কোনো কিছু অলঙ্ঘনীয় না, চিরসত্য না। হ্যাঁ, কে মানে যে কোনো সময় রাষ্ট্র তৈরি হতে পারে। এই দেশ তো এক সময় বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, বা ভারতবর্ষ ছিল না, হ্যাঁ অন্য কিছু ছিল। তো ফলে ইতিহাসের পার্সপেক্টিভ, আমি যদি 1000 বছর 100 বছরের পার্সপেক্টিভ চিন্তা করি, তাহলে চেঞ্জ হইতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়াকে অফার করতে হবে যে দেখো তুমি তোমার ফরেন পলিসির যে, কিন্তু সেটা প্রতিবেশী চেঞ্জ হয় না, মানে মানচিত্র চেঞ্জ হতে পারে কিন্তু প্রতিবেশী তো প্রতিবেশীই থাকবে, আপনি তাকে চেঞ্জ করবেন, মানুষ তো প্রতিবেশীও চেঞ্জ হয়ে যায়। কারণ প্রতিবেশীর পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাওয়া মানে চেঞ্জ হয়ে যাওয়া। আজকে আমি আপনাকে ধরেন শত্রু হিসাবে দেখি, কালকে যখন আমি বন্ধু হিসাবে দেখবো, তাহলে তো আমি সেই এক রণই রইলাম না। সেটা তো মানচিত্র চেঞ্জ না হয়ে যেতে না হয়ে সেজন্য বলতেছি পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া। তো সেই চেঞ্জ করার ক্ষেত্রে ইন্ডিয়াকে আপনার একটা অফার করতে পারতে হবে। সেই অফারটা হবে যে দেখো আমাদের এটা জাতিগত ঐক্যটা এরকমভাবে হয়েছে, ফলে তুমি যেরকম আওয়ামী লীগের বিকল্প আর কোনো বন্ধু খুঁজা পাও নাই, বাংলাদেশকে আর কোনো বাংলাদেশকে তোমার ভালো লাগে না, ভালো লাগে আওয়ামী লীগকে, সেই জায়গা থেকে তোমার সরে আসতে হবে। আমি আজকেও একটা লেখা লিখছি ইংরেজিতে, সেটা হলো যে আপনার ইন্ডিয়ান ফরেন পলিসিতে একটা ঘটনা ঘটতেছে। সে কিন্তু একটা আপনার ফ্যাক্টরি লেভেলের যে প্রপাগান্ডা শুরু করছে, এটা কিন্তু কোনো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন না, এটা তার ফরেন পলিসি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে তার রিস্টোর করতে হবে, তার পার্ট আকারে সেই ইনফরমেশনগুলো প্রডিউস করতেছে গ্লোবালি। এটা প্রপাগান্ডা, এটা কোনো মিস ইনফরমেশন না। এই প্রপাগান্ডাটা সে কেন করতেছে? সে তার ন্যারেশন যেটা ফিট করে রাখছে যে আওয়ামী লীগের বিকল্প আর কিছু নাই, ওইটাকে ইস্টাবলিশ করার জন্য সে প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু এটা খাবে না, কারণ এটা একটা অভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা দুনিয়া জানে। ফলে এটাকে সে যতই হিন্দুদের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিরুদ্ধে, ইসলামী জঙ্গিবাদের উত্থান দেখাক, এটা চলবে না, এটা পৃথিবী নেবে না। তো ফলে এটা ইন্ডিয়াকে বুঝতে হবে, এবং ইন্ডিয়া যদি এটা অচিরেই বুঝতে পারবে আমার ধারণা, এবং সে তো জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে আমাদের আগরতলায় অ্যাটাক করে। ফলে গ্লোবালি ইন্ডিয়ার ইন্ডেক্স নামতেছে কিন্তু ডেমোক্রেটিক ইয়াতে। এবং ইন্ডিয়ার এই যে তার যে ধরেন গুপ্ত হত্যা, তার যে হিন্দুত্ববাদী উত্থান, এটার ফলে কিন্তু ইন্ডিয়া আমি মনে করি যে আগামী দিনে একটা গ্লোবাল চ্যালেঞ্জের মুখে পড়বে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের তরফ থেকে। তো সেদিক থেকে আমার মনে হয় যে ইন্ডিয়ার এই হিন্দুত্ববাদের যে থ্রেটটা, এটা শুধু বাংলাদেশের না, এটা একটা গ্লোবাল থ্রেট। এই থ্রেটের জন্য আমরা গ্লোবালি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, আমরা লেখালেখি করা, জাতিসংঘকে অ্যাওয়ার্ড মানে বলা, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি, এবং ইন্ডিয়াকে আমরা বলতে পারি দেখো আমাদের জাতিগত পজিশন হলো তোমাদের ব্যাপারে এটা তোমার মাইনে নিতে হবে। এখানে আমাদের এন্টি ইন্ডিয়ান বা প্রো ইন্ডিয়ান হওয়ার কোনো সুযোগ নেই। তখন ইন্ডিয়া এটা মেনে নিয়ে দুইজনের জন্য যেটা ভায়াবল সেরকম একটা সম্পর্কের দিকে ইন্ডিয়া আগাবে। এটা ক্রাইসিসটা ইন্ডিয়ার দিক থেকে এখন শুরু হয়েছে, কারণ বাংলাদেশ তো ভিকটিম 54 বছর ধরে ইন্ডিয়ান ফরেন পলিসির। বাংলাদেশে তো অফার করার কিছু নাই, অফার করতে হবে এখন ইন্ডিয়াকে। বাংলাদেশ অলরেডি অফার করে বসে রয়েছে। আমাদের এন্টার কালচারাল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, আমাদের এখানে এক একজন বুদ্ধিজীবী, এক টুকরা ভারত ভূমি, এগুলি বুদ্ধিজীবীরা তো মানুষ না। হ্যাঁ, এটা ভারতের একটা পুতুল মনে হয় হেঁটে বেড়াচ্ছে বাংলার জমিনে।
তাদের চিন্তা আছে এত না মগজে, তারা ভারতীয় ন্যারেশন, ইভেন 71 নিয়ে দেখেন, এই যে 16 ডিসেম্বর নিয়ে মোদি যে টুইটটা করছে, এটা কোথেকে করছে? এই টুইট, এই যে বন্ধু রাষ্ট্রের অবদান, হ্যাঁ, যুদ্ধে আপনার নানা রকম কোয়ালিশন ছিল, নানা রকম আপনার ছিল। যুদ্ধে কি শুধু আমাদের বন্ধু ইন্ডিয়ানরা ছিল? পৃথিবীর বহু দেশে আমাদের বন্ধু ছিল। ইন্ডিয়া প্রতিবেশী দেশ ছিল, ইন্ডিয়ার সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার অনেক বেশি ছিল, ফলে ইন্ডিয়া ইনভলভ হয়ে গেছিল। কিন্তু আমাদের বন্ধু কি আরও ছিল না? আর অনেকেই বন্ধু ছিল আমাদের 71-এর লড়াইয়ে, হ্যাঁ। কিন্তু ন্যারেশনটা কীভাবে ফিট করা হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশকে ক্রিয়েট করছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে এখন ইন্ডিয়ার ব্যাপারে আমাদের এরকম একটা জাতিগত পজিশন লাগবে, শুধু জাতিগত ঐক্য না, একটা ন্যাশনাল পজিশন লাগবে আমাদের। সেটা আমাদের টোটাল 54 বছরের সম্পর্ককে স্টাডি করে তৈরি করতে হবে, এটা একটা। আর অন্যদিকে হলো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এই যে আপনার হরিহর, এই যে আত্মাটা, এইটারকে আপনি কিভাবে ডিল করবেন, সেটার জন্য আপনার আন্দালুসিয়ান ফিলোসোফার, 17 শতকের ফিলোসোফার আপনার গার্সিয়ান একটা থিওরি দিছে যে হাউ টু ইউজ ইউর এনিমিস। আপনার ধরেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আপনার ধরেন এনিমি ধরে নিলেন আপনি, কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারতে হবে, আপনার তা আগাইতে হবে, বা আপনি স্ট্যাবিলিটি দরকার। তো এটা ইউজ করার একটা পদ্ধতি হইলো, আপনি ধরেন এইটার মধ্য দিয়ে আপনি কী অ্যাচিভ করতে পারেন। ইন্ডিয়াকে আপনি ব্যাটেল করবেন বা আওয়ামী লীগকে আপনি ব্যাটেল করবেন, করার মধ্য দিয়ে আপনি একটা স্ট্র্যাটেজিক উইজডম আপনি অ্যাচিভ করবেন। কেমন? ধরেন আপনি ভালো করে আগে আওয়ামী লীগকে স্টাডি করেন, আওয়ামী লীগের পলিটিক্যাল ইডিওলজি, বাঙালি জাতীয়তাবাদ থেকে ফ্যাসিবাদ, মুজিবিজম, হ্যাঁ, তারপর কার্টিজম গড়ে তোলার মধ্য দিয়ে সে একটা পুরা মাফিয়াতন্ত্রের দিকে চলে গেছে। তাহলে আপনার এই পলিটিক্যাল মডেলটা বাদ দিতে হবে। এটা যে কোনো পলিটিক্যাল পার্টির জন্যই সত্য। তাইলে আপনার আওয়ামী লীগ স্টাডি করার মধ্যে আওয়ামী লীগকে আপনি প্রথমত শত্রু আকারে ধরে নেন। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা হয়েছিল, অভ্যুত্থানে ব্রাকের ছেলেটা কি বিসিএসে চাকরি করার জন্য আসবে নাকি? ও কেন জীবন দিতে নামছে? বিকজ ওর মধ্যে মোরাল আপরাইজিং হয়েছে, মোরাল কলে সে সারা দিছে, যেটা বললাম। তাইলে এই যে আপনার আপরাইজিংটা হয়েছে, এই স্পিডটাকে যদি আপনি রিড করতে চান, তাহলে কি করতে হবে? যে শত্রুর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, যত্নগরের ঐক্য সাধিত হয়েছে, সেই শত্রুকে আপনার প্রপারলি অ্যাড্রেস করতে পারতে হবে। সেটা আপনি ধরেন আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে আপনি ভালো করে স্টাডি করেন, স্টাডি করার মধ্যে দিয়ে আপনি অ্যাচিভ করবেন কি? একটা হলো স্ট্র্যাটেজিক উইজডম, যেটা বলে কৌশলগত প্রজ্ঞা আপনি অর্জন করবেন। সেই কৌশলগত প্রজ্ঞাকে আপনি যদি একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আনেন, পলিটিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে আনেন, তাইলেই তো দেশ দাঁড়ায় যায়। মিস্টার মির্জা গালিব, ভারতের প্রসঙ্গটা যেটা আপনিও তুলছিলেন, রেজাউল করিম রনিও আলোচনা করছেন, আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে ডিল করা উচিত? এবং একই সঙ্গে ভারতে নরেন্দ্র মোদীর আমলে যে ভারত তৈরি হয়েছে, এই ভারত একেবারেই ভিন্ন ভারত। হয়তো অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে টেনশন ছিল, কিন্তু তার একটা গণতান্ত্রিক চেহারা ছিল, তার একটা অসাম্প্রদায়িক চেহারা ছিল, এবং সেটাকে ফাইট করতে গিয়ে বাংলাদেশে আবার কারো নতুন নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন, নতুন নতুন ইডিওলজিক্যাল পজিশন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, বা সেটা বাংলাদেশের জন্য আবার কতটা ভবিষ্যতে কল্যাণকর হবে? কারণ বাংলাদেশও এক ধরনের আদর্শের ভিত্তিতে, এক ধরনের স্বপ্ন নিয়ে একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিত হতে চায়। সেখানে যে ধরনের ন্যারেটিভস এখন আমরা নানা মহল থেকে শুনছি, অবশ্যই অধিকাংশই ইন্ডিভিজুয়াল, এবং তাদের আবার এক ধরনের কোঅর্ডিনেটেড এফোর্ট আমরা দেখতে পাই। সো হাউ ইজ দ্যাট? এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ভারত প্রশ্ন, আর একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন। তো ধরেন আমার একটা প্রতিবেশী দেশ, তার সাথে আমার একটা বাইলেটারাল রিলেশনশিপ হবে, সেখানে কিছু টেনশন থাকতে পারে, কিছু পজিটিভ নেগেটিভ দিক থাকবে, আমি সেটাকে ডিল করব। কিন্তু গত 16 বছর আমরা যেটি দেখেছি, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যে আমরা এখানে একটা সরকার দেখলাম, যেটা আওয়ামী লীগ সরকার, যে সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে, কিন্তু আসার পরে সে গণতান্ত্রিক ইনস্টিটিউশন সব শেষ করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, এবং সে এখানে একটা ফ্যাসিবাদী সিস্টেম দাঁড় করালো। ভারত যেটি করেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদী রাজনীতি তৈরি করার জন্য প্রত্যেকটা স্টেজে সহায়তা করেছে, আনকন্ডিশনালি সাপোর্ট দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার সরকারের পক্ষে সে ক্যাম্পেইন করেছে। আমরা বহু জায়গায় দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, কিন্তু ভারতকে আমরা দেখছি কখনো গণতন্ত্রের পক্ষে কথা বলে নাই। একটা নির্বাচনে আপনার মনে আছে, তার পররাষ্ট্র সচিব এখানে এসে আপনার জাতীয় পার্টিকে ইলেকশনে নেওয়ার জন্য সুজাতা সিং আসছে। তো এই যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তার হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের সাথে তার এক ধরনের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, এটা তো এখনকার ডেমোক্রেটিক নর্মে কোনো প্রতিবেশীর কাজ না। তাহলে এই প্রশ্ন আমাদের প্রথম মোকাবেলা করতে হবে। এই প্রশ্ন মোকাবেলা করার পদ্ধতি হলো আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। কারণ ভারত যতটা এখানে তার নিজের ইন্টারেস্ট এসেছে, তার চাইতে বেশি সে এসেছে আওয়ামী লীগের ইনভিটেশনে। আওয়ামী লীগ তাকে নিয়ে আসছে, আওয়ামী লীগ তাকে বলছে, ওকে আমি তোমাকে তোমার ইন্টারেস্ট দিতেছি, তুমি আমাকে এখানে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সহায়তা দাও। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে এই ভারতীয় আধিপত্যের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটিকে মোকাবেলা না করে
আওয়ামী লীগকে একটি স্ট্যান্ডার্ড গণতান্ত্রিক পার্টি হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই, তাকে রাজনীতিতে আবার স্কোপ দেওয়ার কোনো সুযোগ নাই। সো দ্যাটস হচ্ছে আমাদের ভারতীয় আধিপত্যবাদের প্রথম প্রশ্ন। যদি আমরা আওয়ামী লীগের প্রশ্ন মোকাবেলা করতে পারি, আওয়ামী লীগের বিচার, যেই লিডারশিপের মধ্য দিয়ে তারা এই ফ্যাসিজমের মধ্যে গেছে সেই লিডারশিপকে অ্যাকাউন্টেবল করা, তাদের এই আমরা তাকে একটা ইন্টারিম টাইমের জন্য নিষিদ্ধ করব কিনা, তারপরে তারা কিভাবে আসবে, এই প্রবলেম আমরা যদি সলভ করতে পারি এবং আমরা যদি একটা জাতীয় ইউনিটি তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি আধিপত্যবাদের প্রশ্নটা সমাধান হবে, আমার যদি একটা স্ট্রং গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো ভারত প্রশ্ন। দেখেন, ভারতের সাথে আমাদের বাইল্যাটারাল যে রিলেশনশিপ, তার মধ্যে সবচেয়ে বড় কোশ্চেন হলো পানি। আমাদের 54টা নদী হচ্ছে আপনার ভারতের সাথে শেয়ার, এবং ভারত আমাদেরকে এই নদীর যে পানির তার কোনো হিস্সা প্রপারলি দিচ্ছে না। সো উই নিড টু ফাইন্ড আউট আমরা কিভাবে এই জায়গাটা সমাধান করব। এখানে অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ভারতের যে ন্যাশনাল ইন্টারেস্ট আমার কাছে আছে, সেটাকে আমার বার্গেনের জন্য ইউজ করতে হবে। আমাকে এখানে বাইল্যাটারাল রিলেশনশিপের বিয়ন্ডে যাইতে হবে, সার্ককে অ্যাক্টিভ করতে হবে, আমাকে এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই কোশ্চেন তুলতে হবে। ভারতের যে সরকার, যারা এই আধিপত্যবাদী নীতিকে বাস্তবায়ন করে, তাদের সাথে আমাদের শত্রুতা আছে, কিন্তু ভারতের জনগণের সাথে তো আমাদের শত্রুতা নাই। ভারতের জনগণের মধ্যেও তো গণতন্ত্রকামী জনগণ আছে, ভারতের জনগণের মধ্যে এরকম লোক আছে যারা মনে করে বাংলাদেশের সাথে ভারতের এই যে রাজনীতি, এটা ঠিক না। তো ভারতের সেই জনগণের সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ তৈরি করতে হবে। তো আমরা যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই সকল এভিনিউকে পার্সু করি, তাহলে আমরা ভারত প্রশ্ন মোকাবেলা করতে পারবো। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নের সাথে রিলেটেড। কাজে আমি আওয়ামী লীগের প্রশ্ন যদি সলভ করতে না পারি, তাহলে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন সলভ করতে পারবো না। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, যে কারণে আমি খুব স্পষ্টভাবে বলবো যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কেন এই দেশে একটা ফ্যাসিবাদী সিস্টেম 15-16 বছর ক্ষমতায় থাকতে পারলো, কোন কোন মেকানিজম তাকে তৈরি করেছে, সেই সকল মেকানিজমকে আমাদের প্রশ্ন করতে হবে। এবং আপনার পরের যে কনসার্ন, যে তাহলে আমার ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আছে, আওয়ামী লীগের প্রশ্ন আছে, তাহলে আমি কি এটাকে র্যাডিক্যাল উপায়ে ডিল করব, না আমি গণতান্ত্রিক উপায়ে ডিল করব? অফকোর্স আমি গণতান্ত্রিক উপায়ে ডিল করব। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি নিষিদ্ধ হয়েছে না? গণতন্ত্র মানে তো আনকন্ডিশনাল কোনো কিছু না। ধরেন একটা লোক করাপশন করলো, তার শাস্তি হলো কোর্টে, আপনি কি তাকে নির্বাচন করতে দিবেন? আপনি কি এই কথা বলবেন যে সে করাপ্ট, সো হোয়াট, জনগণ পিক করুক যে সে করাপ্ট কিনা? কিন্তু সে যদি কোর্টে কনভিক্টেড হয়, তাহলে কিন্তু আপনি আইন করতেছেন। আইনের ফিলসফি এক্সিস্টিং আইনে, এক্স্যাক্টলি। কিন্তু আইনের ফিলসফি কি? ফিলসফি হলো যে দেয়ার ইজ এ লাইন, ইফ ইউ ক্রস দ্যাট লাইন, আমি তোমার প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দিব না, তুমি আগেই ডিসকোয়ালিফাইড হবা। তো আমি আর্গু করছি যে আওয়ামী লীগ এমন একটা লাইন ক্রস করছে যে আপনি আওয়ামী লীগকে এখন জনগণের পারসেপশনের উপর ছেড়ে দিতে পারবেন না। আওয়ামী লীগের এই প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা একটা ইনস্টিটিউশনাল প্রসিডিউরের মধ্যে করতে হবে আমাদের। এবং আমাদের আরও বড় প্রশ্ন তুলতে হবে যে আমাদের সমাজে কেন আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সিস্টেম তৈরি করতে পারলো। দেখেন, একটা সমাজের মধ্যে কতগুলো চেক পয়েন্ট থাকে। যেমন ধরেন একটা চেক পয়েন্ট হলো যে একটা পাবলিক ইন্টেলেকচুয়ালিজম থাকে, একটা সিভিল সোসাইটি থাকে, যারা একটা রাজনৈতিক দলকে সমালোচনার মধ্য দিয়ে তার মধ্যে একটা কন্ট্রোল তৈরি করে। মিডিয়া থাকে, যদি স্বাধীনভাবে মিডিয়া কাজ করে তাহলে রাজনৈতিক দল চাপে থাকে। এবং জনগণের কনসাসনেস, যেমন ধরেন আমি একটা রাজনৈতিক দল সাপোর্ট করি, কিন্তু আমার কি একটা লাইন আছে যে আমার রাজনৈতিক দল যদি এই লেভেলটা ক্রস করে, তাহলে আমি আমার লয়ালটি উইথড্র করবো সেই রাজনৈতিক দল থেকে। এই পলিটিক্যাল এডুকেশন আমার জনগণের থাকতে হবে। তাহলে আমি যদি আজকে এই হোলিস্টিক কোশ্চেন না তুলি যে কিভাবে মিডিয়া বায়াসড হয়ে গেল, কিভাবে আমার পাবলিক ইন্টেলেকচুয়ালিটি করাপ্ট হয়ে গেল, এবং কিভাবে আমার একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা আওয়ামী লীগের প্রতি কোনো ক্রিটিক্যাল কোশ্চেন করলো না, বরং আওয়ামী লীগকে এই ফ্যাসিস্ট সিস্টেমের দিকে হাইটা যেতে দিল, তাহলে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আমি আলাদা আলাদাভাবে কোশ্চেন না করি, তাহলে কিন্তু আমি আওয়ামী লীগের প্রশ্ন মোকাবেলা করতে পারবো না। তাহলে আওয়ামী লীগকে মোকাবেলা করার প্রথম জায়গাটা শুরু হবে তার বিচারের মধ্য দিয়া। আমি বলবো অ্যাটলিস্ট 3টা ইলেকশনের জন্য আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। তারা 3টা ইলেকশন চুরি করছে, 3টা ইলেকশন বাইরে থাকবে। দ্যাট শুড বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। এই সময়ের মধ্যে আমাদের আওয়ামী লীগের বিচার এবং রিকনসিলিয়েশন শেষ করে আমরা একটা জাতীয় ইউনিটির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব। তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে পারবো এবং ভারত প্রশ্ন আমরা ধীরে ধীরে একটা সিস্টেমের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। রেজাল্ট করে খুব ছোট্ট করে 2 মিনিটের মধ্যে ক্লোজিং রিমার্কস। আলোচনা মোটামুটি হ্যাঁ, যে প্রশ্নগুলো তুললাম সেগুলো চলেই আসছে। হ্যাঁ, যে আমার আবারও কথা ওইটাই, আগামী দিনে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে আমরা আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছি তার উপরে, এবং সেটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে সত্য এবং জনগণের ক্ষেত্রে সত্য। এবং আওয়ামী লীগকে কেন আপনি ডিল করতে হবে, ডিল করার মধ্যে আপনারা কী অ্যাচিভ করবেন। এক হলো ভারতের প্রশ্ন, যেটা বললাম এর আগে, গালিব ভাই বিস্তারিত বলল। আর হলো জনগণ, বাংলাদেশের জনগণের মধ্যে পলিটিক্যাল এডুকেশন নেই, এখানে দলাদলিতে ওস্তাদ, হ্যাঁ, হুজুগে ভাইসা যায়।
আমি যখন বলতেছি যে বিআওয়ামীকরণ, ডিনাৎসিফিকেশনের মতো করে আপনি করবেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে করবেন, তখন জনগণের মধ্যে এই শিক্ষাটা আসবে সে কোন ধরনের রাজনীতি করবে, কারণ সেই রাজনীতি করাটা তার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াইতে পারে। শুধু এটা একটা আবেগের ব্যাপার না, সব ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না, হ্যাঁ, এটা একটা সিরিয়াস বিজনেস। এইটা একটা। আরেকটা গেল যে আপনার ধরেন আমরা জনগণ বলে অনেক কথা শুনি, এখন আমরা আর জনগণ শুনতে চাই না। আমরা দেখতে চাই জনগণ যেই দল মতের যাই হোক, রাষ্ট্রের সাথে তার নাগরিক হিসাবে সমান হিস্সার অংশগ্রহণ থাকবে। এখানে সম্প্রদায় ভিত্তিক কোনো কমিউনিটি আমরা দেখতে চাই না, হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি বৌদ্ধ এরকম না, সিটিজেন ভিত্তিক একটা পলিটিক্স আমরা দেখতে চাই। এইটাই জেনজির আকাঙ্ক্ষাও এট দ্য সেম টাইম। তো সেটা করার জন্য আপনার আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে, এবং আওয়ামী লীগকে ডিল করা একটা ইনসাফপূর্ণ সফিস্টিকেটেড পদ্ধতি হতে পারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এটা একটা কমিশনের মধ্য দিয়ে করা। এখানে যারা সমর্থন করছে তারা ভুল করছে, তারা অন্যায় করেনি, আর যারা জনগণ ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র হাতে দমন করছে তারা অন্যায় করছে, তাদের শাস্তির মধ্যে আনা করে এই জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, এই যে দেখেন আজকে গুপ্ত হত্যা শুরু হয়েছে, আপনার নিষিদ্ধ করা কোনো সমাধান না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ভুল হয়েছে আমি বলবো। আপনাকে এটা ডিরুটেড করতে হবে। হ্যাঁ, ও একটা ভুল জিনিস বিশ্বাস করে, সেই জায়গার থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে, এটা আমাদের দায়িত্ব। কারণ দেখেন বাংলাদেশের সমাজটা কি, এটা ফ্যামিলিয়াল পলিটিক্স যদি খেয়াল করেন, এক বাই আওয়ামী লীগ, এক বাই বিএনপি, এক বাই জামাত, তা আপনি ইলিমিনেট করবেন একটা আরেকটারে। আওয়ামী লীগের ভুলটা কি হয়েছে, সে এখানে ইলিমিনেট করতে গেছিল, আপনি ইলিমিনেট তো করতে পারবেন না, আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে। করার মধ্যে দিয়ে একটা বেটার পলিটিক্স আপনাকে ইন করাইতে হবে, যে বাবা এইটা পলিটিক্স না, হ্যাঁ, মাইরা কাইটা খাওয়া এটা পলিটিক্স না। ক্ষমতার দাপট, শোনেন, জনগণ পলিটিক্যাল পাওয়ারকে আপনার ভিজিবল দেখতে চায় না, হিডেন দেখতে চায়। কিভাবে দেখতে চায়? পুকুরের মাছের মতো। জনগণ পুকুর, মাছ যেরকম নিচে থাকে, পলিটিক্যাল পার্টিগুলো এরকম নিচে থাকবে। হ্যাঁ, ভাইয়ার মিছিল, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো দেখতে চায় না। আর একটা সিটিজেনারি, হ্যাঁ, একটা সোভারেন পলিটিক্স। কারণ দেখেন এইটা আপনার আওয়ামী লীগের আমলে ক্ষতিটা কি হয়েছে, আপনার এটা আপনার ওই যে বিখ্যাত ফিলোসোফার আপনার গালিয়ানো, এদোয়ার্দো গালিয়ানো বলছিল যে মিথ্যা খারাপ, আরও খারাপ হইলো মিথ্যা অভ্যস্ত হওয়া, হ্যাঁ, কিন্তু আরও খারাপ হইলো মিথ্যা বলার অভ্যাস তৈরি করা। মিথ্যা বলতে শেখানো সবচেয়ে খারাপ। আওয়ামী লীগের সময়ে লুটপাট করা, চুরি, ভণ্ডামি, হ্যাঁ, এগুলো একটা ট্রেন্ডে পরিণত হয়েছিল। এগুলো কোনো লজ্জার ব্যাপার ছিল না। আপনি দুর্নীতি কইরা প্রচুর টাকার মালিক হবেন, গাড়িতে ঘুরবেন, আপনি সফল। এই যে লোভকে উস্কিয়ে দিয়ে, হ্যাঁ, জনগণের মোরাল ফ্যাব্রিককে ভেঙে ফেলা হয়েছে, এইটা আপনি রিস্টোর না করলে তো ডেমোক্রেসি হবে না। গণতন্ত্র আপনি কী দিয়ে করবেন? আপনার মানুষ যদি, আপনার সিটিজেনের, আপনার জনগণের মোরাল প্রিন্সিপাল যদি, আপনার নৈতিক ভ্যালু যদি খুব নিম্ন স্তরের হয়, আপনি কি দেশ গঠন করবেন? এই জন্য আমি বলতেছি, দেশ নিয়ে এত চিন্তা করে লাভ নেই, সমাজ নিয়ে চিন্তা করেন, সমাজটা রক্ষা করেন, দেশ এমনি দাঁড়ায় যাবে। আমাদের সামাজিক ফ্যাব্রিক নষ্ট করে ফেলছে, ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে, এইটাকে আপনি ফিরাই আনেন, ভ্যালু বেস রাষ্ট্র করেন আপনি। মির্জা গালিব, আমাদের 1990 সালের যখন আন্দোলন হলো এরশাদের বিরুদ্ধে, 91 আমরা গণতন্ত্র শুরু করলাম। তো একটা গণতন্ত্র যদি সিস্টেমেটিক উপায়ে কন্টিনিউ করে তাহলে তার কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। তো 91 থেকে 2001 পর্যন্ত কিন্তু সবকটা ইলেকশন মোরাললেস ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি হয়েছে। তো এরপর কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে প্রবলেম হলো, সেই প্রবলেম থেকে আমরা মূলত উল্টা দিকে যাত্রা শুরু করলাম, যে গণতন্ত্র একটা ত্রুটিপূর্ণ গণতন্ত্র আছে, আমি ভালো গণতন্ত্রে না গিয়ে আমি বরং একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করলাম। তো এটা যদি মাঝখানে না হইতো তাহলে কিন্তু আমরা আনইন্টারাপ্টেড প্রায় 33-34 বছর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতাম, এবং ডেফিনেটলি সেটা আমাদেরকে বেনিফিট দিত। তো আমার বোধ হয় যে আমাদের মৌলিক কাজ হলো যে একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যাওয়া, যেটা কন্টিনিউ করবে, ত্রুটি থাকবে কিছুটা, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাই এরকম যে প্র্যাকটিস করতে 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 সেটা আরও বেটার এবং পারফেক্ট জায়গায় যাবে। তো আমার বোধ হয় যে এই সময়ের জন্য আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো যে একটা মিনিমাম সংস্কার প্রক্রিয়া করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার, এই দুইটা প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করা, এবং তারপর এমন একটা স্ট্যাবল সিস্টেমে যাওয়া যেন আমরা এই গণতন্ত্রটাকে প্র্যাকটিস করতে পারি। এই গণতন্ত্রের মধ্যে দিয়ে আমি যদি ধরেন 1, 2, 3, 4, 5টা ইলেকশনের মধ্য দিয়ে যাই, আমার জনগণ ভোট দেয়, রাজনৈতিক দলগুলো ভালোভাবে কাজ করে, স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারে, তাহলে অটোমেটিকলি এই প্রসেসের মধ্যে উন্নতি হবে। দেখেন 1972 সালে আমাদের যখন কনস্টিটিউশন হলো, আবুল মনসুর আহমেদ এই কনস্টিটিউশনের মৌলিক নীতির একটা খুব সুন্দর সমালোচনা করছেন। উনি বলতেছেন যে তুমি যে ভ্যালুসগুলো বলতেছো, ঠিক আছে, আমি সবগুলো এগ্রি করি, কিন্তু এত ভ্যালুস তোমার বলার দরকার নেই, তুমি শুধু গণতন্ত্র বলো, গণতন্ত্র থাকলে বাকি সব ভ্যালুস এমনিতেই আসবে। অথচ আপনি দেখেন এইসব ভ্যালুজের মধ্যে গিয়ে কি হলো, আপনি 75 সালে গণতন্ত্রকে শেষ করে দিলেন। আলটিমেটলি আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। তো আমার বোধ হয় যে সবচাইতে বড় প্রশ্ন হলো যে আমি একটা মিনিমাম সংস্কার করব, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফরম্যাটটা নিয়ে আলাপ আলোচনা করব, আমি নির্বাচন কমিশনকে স্বাধীন এবং সক্ষম করব, তারপর আমি গণতান্ত্রিক ইলেকশনে যাব। আমার রাজনৈতিক দলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে,
কিন্তু বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমি আগাবো, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে। কাজেই একমাত্র যদি গণতন্ত্র শক্তিশালী হয় তাহলে আমরা বাকি সকল প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মির্জা গালিব এবং রেজাল করিম রনি, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা মোটা দাগে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু শেষ কথা যেটা মির্জা গালিব বলছিলেন, আমি তার সঙ্গে এই জায়গায় পুরোপুরি একমত, এবং সেটা হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ফেরত আনতে হবে, এবং এর মধ্যে যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাকে বাদ দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, এবং প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে কারো ইচ্ছা মতো সেখানে রদবদল না করা যায়, তার নিয়োগ প্রক্রিয়া, এবং আবার কেউ ঢুকে সেখানে স্বেচ্ছাচারিত যেন না করতে পারেন। এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাগুলো নিশ্চিত করতে এবং ভ্যালুজের অর্থে মোটা দাগে যেটা দরকার, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যে জন্যে, যে বাংলাদেশ একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হবে, এখানে গণতন্ত্রের চর্চা হবে নিরবিচ্ছিন্নভাবে, আর নির্বাচনের চর্চাটা নিরবিচ্ছিন্নভাবে, এবং এটা যদি আমরা ক্রমাগত করে যেতে পারি আমাদের আসলে দুর্বলতা যেগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং গণতন্ত্র চর্চা করলে আসলে বাকি যতগুলো ওই যে সংবিধানের মূলনীতি, এটা ওটা 14 রকমের, এগুলোর আসলে প্রয়োজন পড়ে না। নির্বাচনের ব্যাপারে রেজাউল করিম রনি যেটা বলেছেন যে নির্বাচনটা করতে হবে এবং যত দ্রুত তার সঙ্গে সেটা করতে হবে আওয়ামী ফ্যাসিবাদকে বাদ দিয়ে। তবে ফ্যাসিবাদকে বাদ দিয়ে গণতন্ত্রের কথা দুজনেই একমত হচ্ছেন। গণতন্ত্রটা এবং ফ্যাসিবাদী চরিত্র কিন্তু যে কারোর মধ্যে, আজকে যারা আওয়ামী লীগের বাইরে আছে তারা যে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করবেন না এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কাজেই ওই ডেমোক্রেটিক ভ্যালুসটা যত বেশি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সমাজে, রাষ্ট্রে, আমাদের মনস্তত্ত্বে, এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে শক্তিশালী করতে পারি, তাহলে এই সংকট হয়তো অনেকখানে কেটে যাবে। বাংলাদেশের নতুন রাজনীতি কোনো অসুবিধা নেই, বাংলাদেশের নতুন দল কোনো সমস্যা নেই, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি সেটা হয় বা বিশেষ অসৎ উদ্দেশ্যে যদি সেটা হয়, এবং নির্বাচনী বাংলাদেশের মানুষ রনি যেটা বলছিলেন যে 15 বছর 16 বছর ভোট দিতে পারে না, মানুষ কিন্তু আসলে ভোট দিতে চায়, তার অধিকার এটা, বা ভোট দিলেই তার সব সমস্যার সমাধান হবে সেটা নয়, কিন্তু এটা তার অধিকার এবং সেই অধিকারটা চর্চা করতে দিতে হবে, এবং এই অধিকারের সঙ্গে আরও অনেক অধিকারের সম্পর্ক আছে। এবং রাজনৈতিক দল যখন ভোটের কথা বলে এটাকে নেতিবাচকভাবে দেখবার কোনো সুযোগ নেই, কারণ সেটা তার অধিকার। রাজনীতি করে যারা রাজনৈতিক দলগুলো, তারা নির্বাচন করতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়, তার মধ্যে অন্তত দোষের কিছু নেই। সব মিলিয়ে সরকার যত দ্রুততার সঙ্গে, সংস্কারের প্রসঙ্গটা মির্জা গালিবও বলেছেন, কিছু কিছু সংস্কার কতটা করবেন কতটা করবেন না করতে পারবে না, তার চাইতেও বরং রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে, যেটা বারবার রনি জাতীয় ঐকমত্যের কথা বলছেন, একসঙ্গে বসে যদি একটা কমিটমেন্ট আদায় করা যায় এবং সেটা জনসমক্ষে প্রকাশ করা যায়, শেষে গিয়ে কে কতটা রক্ষা করবেন সেটা পরের বিষয়, কিন্তু সেটাও একটা বড় অগ্রগতি, এবং এই অন্তর্বর্তীকালীন সেটা করবার চেষ্টা করে দেখতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সবার জন্য শুভকামনা।